প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা বিশেষ কোনো বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। নিউজ ইনসাইট অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। বঙ্গবন্ধুকে হত্যা মামলার বিচারে কার্যক্রম পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অ্যাডভোকেট আনিসুল হক, ছিলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবীও। বিডিআর বিদ্রোহ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। অ্যাডভোকেট আনিসুল হক আজ আমাদের অনুষ্ঠানের অতিথি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যারা এখানে অংশগ্রহণ করেছেন। দর্শক, স্বাধীনতার ঘোষণাপত্র ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার জন্য মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়ার কাজ চলছে। এই বিষয়টি নিয়ে আমরা আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখব। স্যার, আমরা জেনেছি যে এরই মধ্যে আইনটি নিয়ে অলরেডি একটা খসড়ার কাজ শুরু করেছেন, মুক্তিযুদ্ধ অস্বীকার আইন। তো এই বিষয় নিয়ে একটু ডিটেলস জানতে চাইবো, হঠাৎ করে কেন এই ধরনের স্টেপ আপনারা নিতে যাচ্ছেন? আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছু জিনিস স্বীকৃত সত্য, এগুলি নিয়ে আজকে ৪৪ বছর পর্যন্ত কিন্তু কোনো কন্ট্রোভার্সি হয় নাই এবং সব কিছুই মেনে নেওয়া হয়েছিল এবং অনেক কিছুই একটা যুদ্ধ চলাকালীন সময় অনেক কিছুই হয়তো আপনার একেবারে ইয়ের মাপকাঠিতে মাপা যায় না, কিন্তু ধরেন ৩০ লক্ষ শহীদ এই যুদ্ধে হয়েছেন, ২.৫ লক্ষ মা বোনের ইজ্জত গেছে এবং ২৬শে মার্চ ১৯৭১ সাল থেকে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত এই যুদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই যুদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু যেখানেই থাকুন না কেন তার নাম সামনে রেখেই কিন্তু এই যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধ আপনার ২৬ তারিখ সকালবেলা হঠাৎ মানুষ জেগে উঠে বলল আজকে আমরা স্বাধীন হয়ে যাব, এরকমভাবে হয় নাই। বা ২৭ তারিখে একজন মেজর সাহেব বললেন যে বাংলাদেশ স্বাধীন, সেইভাবে স্বাধীন হয় নাই। এই স্বাধীনতার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেইগুলি নিয়ে যখন কেউ বিতর্ক সৃষ্টি করে, যখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন কিন্তু রাষ্ট্রের একটা কর্তব্য আছে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এই যে আজকে ওনারা বসে আছেন, বাবারা তোমাদেরকে আমি তুমি বলবো, আই উইল নট, ওরা বসে আছে, ওরা সত্য জানতে চায়, ওরা বিভ্রান্ত হতে চায় না। এখন আমরা যারা সরকারে আছি তা আমাদের কর্তব্য হচ্ছে ওদেরকে সত্যটা জানানো, যেই সত্যটা স্বীকৃত সত্য, নট টু বি চ্যালেঞ্জড। সেইখানে যদি কেউ বিতর্ক সৃষ্টি করে, তাকে যদি আজকে আমরা কোনো আইনের আওতায় এনে বন্ধ না করতে পারি, তাকে যদি এই সব বিভ্রান্ত করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য তাকে যদি শাস্তি না দিতে পারি, তাহলে কিন্তু এটা শুধু সরকারের ব্যর্থতা হবে না, এটা যেই আমাদের রাষ্ট্রের একটা ব্যর্থতা হবে। সেই কারণেই আজকে আপনারা দেখেছেন হয়েছে, হঠাৎ একজন বলে উঠলেন যে ৩০ লক্ষ শহীদ হয় নাই। উনি গুনেছেন কয়জন শহীদ হয়েছে না কোন হয়েছে ওনার? আমি জিজ্ঞাসা করব, উনি কোত্থেকে বললেন যে এত লোক শহীদ হয় নাই? কি ক্যান্টনমেন্টে কি এই লাশগুলি নিয়ে যাওয়া হতো আর উনি গুনতেন? তা তো না। তাহলে পরে এই আরেকজন, তার ওই যে রাজা যত বলে তার থেকে বেশি বলে পারিষদ, তো আরেকজন শুরু করলেন যে গোনা লাগবে। আর তো আপনারাও তো সরকারে ছিলেন, তখন তো গুনেন নাই, আজকে হঠাৎ গোনার জন্য আপনারা ব্যস্ত হয়ে গেলেন কেন? তো এই সব অবাঞ্ছিত কথাবার্তা যাতে কেউ না বলে, সেই জন্য একটা আইনের প্রয়োজন হয়েছে। না হলে কি হবে, আইন না করলে পরে এরকম অবাঞ্ছিত কথা বলবেন, আর বাংলাদেশের নাগরিক আপনি যখন রাস্তায় বেরোবেন আপনাকে লাঞ্ছিত করবে, তখন দোষ হবে সরকারের, যা সর্বনাশ সরকার এটা করিয়েছে। তার থেকে আইনের শাসন যেহেতু আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা মনে করছি যে এইরকম একটা আইন যদি থাকে, তাহলে পরে এরকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আর কেউ দেবে না। স্যার, এই ধরনের আপনি ব্যাখ্যা দিয়েছেন, আরও
সবার কাছে এখন একটা প্রশ্ন যে এত বছর পর কেন এই ধরনের বিতর্ক? এত বছরে কিন্তু কেউ প্রশ্ন তোলে নাই এটার, হঠাৎ আজকে যেহেতু দেখেন দুঃখেরটা তো সেইখানেই, যখন আপনার এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচার হচ্ছে এবং তাদের বিচার করার পরে এবং বিচার করার সময় যখন এভিডেন্স মানে সাক্ষ্য তুলে ধরা হচ্ছে, সাক্ষ্য প্রমাণ যে এত লোক মারা গেছে, তখন হঠাৎ একটা কোয়ার্টার থেকে একটা স্বার্থ নেশি কোয়ার্টার, যারা কোনো কোনো দেশের হয়তো ইন্টারেস্ট তারা রিপ্রেজেন্ট করেন, সেই হঠাৎ ওনারা বলে উঠলেন যে 30 লক্ষ লোক মরে নাই। এটা কি গোনা হয়েছে? কোনো দেশে কোথাও যেখানে আপনার স্বাধীনতা যুদ্ধ হয়েছে কোথাও হিস্ট্রিতে বলা নাই। ওনাদের সাথে আমি একটু কথা ওনারা যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ যে কোনোখানে এই ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই যে এইখানে এত লোক মারা গেছে, গুনাহ হয়েছে যে এত লোক মারা গেছে। তো ওনারা হঠাৎ এই প্রশ্নটা যখন তুলেছেন, আজকে আমাদেরও এইটা তো প্রয়োজন হয়ে গেছে যে ভবিষ্যৎ প্রজন্ম যেন কিছুতেই বিভ্রান্ত না হয় সেই জন্য, এবং সকলেই যেন দায়িত্ব জ্ঞান শূন্যভাবে কথাবার্তা না বলেন, দায়িত্বশীলভাবে কথাবার্তা বলেন, সেই জন্য কিছু প্রোটেকশনের দরকার। এই আইনটা সেই প্রোটেকশনেরই কারণ। এখানে দুটো আইনের কথাকে বলেছি, একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা সংশোধন, সেইটার একটা সংশোধন আনা হবে। কেন এই বিতর্কেরও একটা সৃষ্টি হয়েছিল? বিতর্কটা হচ্ছে এই যে আপনার ট্রাইব্যুনাল যখন সাক্ষ্য প্রমাণ নিচ্ছিল, ট্রাইব্যুনাল তখন একটা রায়ে, প্রথম একটা রায়ে বললেন যে জামাতে ইসলামও যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিরুদ্ধেও এই অভিযোগ আনা যায়। তখন আপনার বলা হলো যে এই আইনটা যদি একটু সংশোধন করা হয় তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সংগঠন ওই জামাতে ইসলাম, কারণ উল্লেখ আছে জামাতে ইসলামের বিচার, রায়ের মধ্যে কিন্তু অন্য কোনো দলের কথা, জামাতে ইসলাম কথাটা লেখা আছে। তো সেই ক্ষেত্রে যখন এই কথা বলা হলো 2013 সালের ফেব্রুয়ারি মাসে আপনার এটা এই আইনটা সংশোধন করা হলো। সেইখানে এই আইনের যে 3 নম্বর ধারায় একটা ওয়ার্ড সংশোধন করে লাগানো হলো, সেটা হচ্ছে অর্গানাইজেশন, এবং বলা হলো যে এখন এই আইনের আওতায় আপনার তাদেরকে বিচার করা চায়। 2014 সালে যখন আমি এই মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব যখন নিলাম, তখন আমার কাছে প্রশ্ন এসেছিল যে এরকম এটা বিচার করা যায়। তখন আমি বললাম যে এই আইনে এখন যা আছে, এই আইন বলতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কথা বলছি আমি, 1973, এই আইনে এখন যেইভাবে আছে সেইভাবে জামাতে ইসলামের বা তখনকার কোনো সংগঠন যেটা যুদ্ধ অপরাধে অভিযুক্ত হতে পারে তার বিচার করা সম্ভব না। এবং আমি বললাম যেটা সংশোধন করতে হবে। আমাকে এর জন্য অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে, বাট দ্যাট ইজ, আমার যুক্তি হচ্ছিল যে এই আইন 1973 সালের জুলাই মাসে বোধহয় করা হয়েছিল। আমাদের সংবিধান প্রণীত হয় 1972 সালের 4 নভেম্বর। আমাদের সংবিধানে এই বইটার মধ্যে পরিষ্কার করে তখন লেখা ছিল যে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই দেশে হইতে পারবে না। এই কথাটা লেখার সঙ্গে সঙ্গে জামাত ইসলাম কিন্তু ব্যান্ড হয়ে গিয়েছিল। এখন জামাত ইসলাম তো ব্যান্ডই ছিল। 1973 সালে যখন এই আইনটা করা হয়, এই আইনটা জামাতে ইসলামকে ট্রায়াল করার জন্য করা হয় নাই, তার কারণ তখন তো এই জামাতে ইসলাম ব্যান্ড। কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে খন্দকার মোশতাক যে কয়দিন অবৈধভাবে ক্ষমতায় ছিলেন সেই সময়, এবং পরে জিয়াউর রহমান এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করার পারমিশন দিলেন। এই পারমিশন দেওয়ার পরে
ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তো আর পরিবর্তন করা হয় নাই। তো সেই ক্ষেত্রে এখন সংগঠন হিসাবে যদি জামাতে ইসলামের বিচার করতে হয় তাহলে ওই আইনটার অনেক কিছু কিছু সংশোধন করতে হবে, এবং আমি তখনই বলেছিলাম যে আমি সংশোধনের কাজ শুরু করে দিচ্ছি, এবং আমি সংশোধনের কাজ 2014 সালেই শুরু করেছি এবং 3-4 মাসের মধ্যেই শেষ করে দিয়েছি। এবং সেই ক্ষেত্রে আমি এই আইনটা সংশোধনীটা আমি বলেছি, এক সময় বলেছিলাম খুব তাড়াতাড়ি আসছে, তারপরে একটা পর্যায়ে বলেছিলাম যে মার্চ মাসের মধ্যে এই আইনটা, মার্চ 2016-র মধ্যে এই আইনটা মন্ত্রী পরিষদে উপস্থাপন করা হবে মন্ত্রী পরিষদের অনুমতির জন্য, অ্যাপ্রুভালের জন্য। এখন আমি সেটাকে সংশোধন করে, আমার বক্তব্যকে আমি সংশোধন করে বলছি যে আমি বলেছিলাম মার্চ 2016, এখন ফেব্রুয়ারি 2016তেই ইনশাল্লাহ আমি এই আইনটা মন্ত্রী পরিষদে উপস্থাপন করব। যে এইখানে বিচার করার প্রভিশন থাকবে, আদালতে যাওয়া হবে, এই প্রভিশনে আদালতে সাক্ষী প্রমাণ দেখানো হবে, আদালত তখন যদি সেই সাক্ষ্য প্রমাণে কনভিন্সড হন যে তারা এই অপরাধ করেছেন, আদালত শাস্তি দিবেন, মানে আদালত বলতে ট্রাইব্যুনালকে বোঝাচ্ছি, ট্রাইব্যুনাল শাস্তি দিবে, সেটা ট্রাইব্যুনালের উপরে নির্ভর করে। স্যার, এই যে মুক্তিযুদ্ধ অস্বীকার আইন, এই বিষয়টা সম্পর্কে এইটার সম্বন্ধে বলছি, দেখেন পৃথিবীর অনেক দেশেই এই আইনটা আছে। এখন অনেক দেশের যে এই আইনটা যে করা হয়েছে, এগুলির একটা ইতিহাস আমাদের দেখা উচিত যে এটা কেমন করে করা হয়েছে, কি কি প্রভিশনস রাখা হয়েছে। আজকে অনেক দেশে হয়তো বলা আছে যে এটা যদি করে তাহলে তার 6 মাস জেল হবে। আমি মানে আলাপের জন্য বলছি, আই এম নট সেইং এক্স্যাক্টলি তাই লেখা আছে। আবার অনেক জায়গায় বলা আছে 14 বছর সাজা হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের অবস্থার প্রেক্ষিতে কতটুকু সাজা দেওয়া উচিত, কতটুকু ফাইন করা উচিত, এই সব বিধান কিভাবে বিচার করা উচিত, প্রমাণের কি এই যে কথাটা বলেছে সেটা প্রমাণ করার জন্য সাক্ষ্য আইনের কতটুকু প্রয়োজন, কতটুকু সাক্ষ্য আইন ছাড়া প্রয়োজন, এইগুলি দেখা, এইগুলির একটা সমন্বয় করা, আইনটা যাতে প্রপার হয়, কোনো পক্ষই যাতে তাতে তার বক্তব্য দিতে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য সেইভাবে আইনটা তৈরি করতে হবে। তো এটা একটু চিন্তাভাবনা করে করাই ভালো। আমার মনে হয় এটা 6 মাস 1 বছরের মধ্যে ইট হ্যাজ টু বি পুট ইন প্লেস। তো সেই কারণে আমি চেষ্টা করব যত শীঘ্র পারা যায় এটাকে পুট করার। আমরা আবারও আপনার কাছে আসবো। ফিরে এলাম নিউজ ইনসাইডে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। স্যার, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে মুক্তিযুদ্ধ অস্বীকার আইন নিয়ে। তো আমি একটা জিনিস জানতে চাইবো যে এই আইনটি বাস্তবায়ন হলে, বা আপনি সামনে এই আইনটির বিষয়ে তো অলরেডি কাজ শুরু করেছেন, তো এই মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করে তাদের ক্ষেত্রে কি এই আইনের প্রভাব? তাদেরকে তো এই আইনে বাধাগ্রস্ত করা হবে না। তারা যদি তারা সত্যের অন্বেষায় আছেন, সত্যের অন্বেষায় থাকতে তো আমরা, কিন্তু একটা ধরেন আমি আপনাকে বলি, এই বুদ্ধিজীবীরা মারা গেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এখন একজন যদি এসে বলে তাদেরকে মারে নাই, তারা হাওয়া হয়ে গেছেন, এটা তো আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট দ্যাট। উই নো ফর এ ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ বিন কিলড, উই নো ফর এ ফ্যাক্ট যে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এইটার ব্যাপারে যদি কেউ দ্বিমত করে, তাহলে পরে যে দ্বিমত করছে তাকে বলা হবে যে তোমার এই আইনে তোমাকে অভিযুক্ত করা হলো, তুমি প্রমাণ করো যে তুমি এই কথাগুলি কেন বলছো। যদি সে প্রমাণ না করতে পারে এবং যা বলছে সেটা অসত্য, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এবার আমরা আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা স্যারকে প্রশ্ন করেন। জি বল। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে যে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যে যুদ্ধ অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ব্যয় করা হবে। এটা কি বিদ্যমান আইনে সম্ভব নাকি নতুন কোনো আইন করা হবে? দেখো, বিদ্যমান আইনে এটা কিন্তু সম্ভব না। এখন এটার জন্য দুটো কাজ করা যেতে পারে।
একটা হচ্ছে যে এই একটা নতুন আইন করা যেতে পারে, আরেকটা হচ্ছে আবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা, সেটাকে সংশোধন করে এটার মধ্যে এমন একটা ধারা এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেখানে সাজা যেখানে আছে সেইখানে বলা হবে যে এই তাদের যা সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করে তারা এটা রাষ্ট্রের কাছে চলে যাবে এবং রাষ্ট্র এটা যারা মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের কাজে লাগাবে বা মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাদের কাজে লাগাবে। তো ওই জায়গাটুকু যে এইটা কার উপকারের জন্য কাজে লাগানো হবে হয়তো আইনে নাও থাকতে পারে, এটা ইউজুয়ালি আইনে থাকে না, কিন্তু এটা একটা বিশেষ আইন, এটার মধ্যে থাকলে হয়তো একটু স্পেসিফিক করা হলো, কিন্তু ওই বাজেয়াপ্তর ব্যাপারটা সেটা আইনে থাকতে হবে এবং এটা অনেক আইনে আছে। এরকম ধরো অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট যেটা, সেখানে কিন্তু এরকম বাজেয়াপ্ত করার প্রভিশন আছে। সো সেইভাবে এইটায় একটা নতুন ধারা ঢুকাতে হবে অথবা একটা ছোট্ট আইন করা যেতে পারে। উন্নত অনেক দেশে আদালতে যাওয়াটা অনেক এক্সপেন্সিভ, অনেকে বাইরের সমস্যাটা সমাধান করে ফেলেন। তো আমাদের দেশে এই যে আদালতে কোনো কিছু হলে মানুষ যে আদালতমুখী হয়, এটার মানে কারণটা কি স্যার? বাইরেও তো এই সমস্যাটা সমাধান হতে পারে। কারণটা হচ্ছে যে এই যেহেতু আদালতে গেলে বিলম্ব হয়, মানুষকে হয়রানি করার কিন্তু একটা বিরাট ওয়েপন হচ্ছে মামলা করে দেওয়া। বলে একটা মামলা করে দাও তাহলেই তার সর্বনাশ হয়ে যাবে। আমরা ছোট থাকতে, আমি এই গল্পটা বলি, আমরা ছোট থাকতে জানতাম যে কোনো মানুষের যদি অপকার করতে হয় তো প্রথমে তাকে একটা পুরান গাড়ি কিনে দিতে হবে ক্ষতি করতে হলে, বলে তারপরে বলে তাতেও যদি না হয় বলে তাকে আরেকটা বিয়ে করায় দিতে হবে, বলে সেটাতেও যদি না হয় বলে একটা মামলা ঠুকে দিতে হবে। তো সেই যে হয়রানি করার যে টেন্ডেন্সি, এই যে মাইন্ডসেট, এইটার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু লং টার্ম, এখানে আমি বলতে ভুলে গেছি, এটা বলছি আমাদের একটা ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন বলে একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন আছে, একটা আইনও আছে। আইনটা কি যে মানুষকে লিগ্যাল এইড দেওয়ার জন্য মানুষ আইনি সহায়তা, তখন এই পরামর্শ দান করা হয় যে একটা সমস্যা নিয়ে যাওয়া হলো, বিশেষভাবে যে সমস্যাটা হয়, সমস্যা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা আছে, এটা কিন্তু খুব ভালো আইন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটাকে মিসইউজ করা হয়। কেমনভাবে? যে ধরো স্বামী স্ত্রীর মারামারি, কিন্তু স্ত্রী যখন মামলা করলো তার স্বামীর বিরুদ্ধে করে, তার শ্বশুরের বিরুদ্ধে করে, তার শাশুড়ির বিরুদ্ধে করে, তার ননদের বিরুদ্ধে করে, তার দেওরের বিরুদ্ধে করে, ফ্যামিলিটাকেই, হয়তো ওই চারটা, হয়তো স্বামী দোষী কিন্তু ওই চারজন হয়তো একদমই নির্দোষ, কিন্তু হয়রানির জন্য করে। তো এইসব ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য, শুধু পরামর্শ না, সুপরামর্শ দেওয়ার জন্য আমরা একটা ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন গঠন করা হয়েছে। তাদের কাজই হবে যে মানুষ যখন মামলা করতে যাবে, আর্থিকভাবে যারা সচ্ছল না তাদেরকে সহায়তা দেওয়া, ঠিক আছে তাদের মামলাটা, তাদের যাতে কোনো আর্থিক ক্ষতি না হয়, আর্থিক দিকটা এই ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন নিয়ে নেবে, আর তাদেরকে পরামর্শ দিবে যে কি করা উচিত, মামলাই করা উচিত, নিষ্পত্তি করা উচিত, এইসব। এমনকি ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের যারা আইনজীবী থাকবেন তারা দুই পক্ষকে ডেকে মিলমিশও করিয়ে দিতে পারে। তো এইটাও আমার মনে হয় যে মামলা আদালতে যাওয়া থেকে অনেককেই বিরত করবে। স্যার, আমরা আবারও আসবো আপনার কাছে। দর্শক, ফিরে এলাম নিউজ ইনসাইডে। স্যার, আমরা কথা বলছিলাম অনেকগুলো বিষয় নিয়েই, আইন বিষয়ক। তো এবার একটি ভিন্ন প্রসঙ্গে আসবো স্যার। গেল বছরে স্যার সিলেটের রাজন, খুলনার রাকিব সহ সারা দেশে অনেকগুলো ঘটনা চাঞ্চল্যকর ঘটেছে এবং আমরা দেখেছি যে
খুব আইন মন্ত্রণালয়ের কারণে খুব দ্রুত আইনগুলো নিষ্পত্তি হয়েছে এবং গেল বছর নভেম্বর মাসে 13টি মামলায় আমরা জেনেছি 58 জনের ফাঁসিও হয়েছে। তো এগুলো স্যার নিঃসন্দেহে সরকারি এবং আপনাদের একটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় ব্যাপার। তো এখন স্যার অনেক চাঞ্চল্যকর মামলা আছে, যেমন নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় যদি আমরা বলি, এছাড়াও আরও কিছু কিছু ঘটনা ঘটছে, ব্লগার হত্যা সহ আরও কিছু হত্যার মামলার কাজ অলরেডি বিচার চলছে। তো এইসব মামলারও স্যার কি বা আপনাদের মন্ত্রণালয়ে উদ্যোগ নিলে কি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয় কি? প্রথম কথা আমি একটা বলি, সেটা হচ্ছে যে আমি একজন আইনজীবী। প্রচলিত নিয়ম হচ্ছে যে যখন কোনো মামলা আদালতে থাকে সেটা সম্বন্ধে কথা বলা উচিত না। সেই কারণে আমি এই মামলাগুলির ব্যাপারে একদমই কথা বলবো না, কিন্তু আমি আপনার প্রশ্নটা অন্যভাবে জবাব দিই। ব্যাপারটা হচ্ছে যে এই যেসব মামলার কথা বললেন বা যেগুলি খুব চাঞ্চল্যকর, যেগুলি মানুষ ধরেন পড়ে মুভড হয়, সেই সব মামলাই কাউকে না কাউকে ব্যথিত করে, কাউকে না কোনো ফ্যামিলিকে, কোনো পরিবারকে আপনার পরিবারের জন্য কষ্টদায়ক হয়, আমি স্বীকার করি। কিন্তু কিছু কিছু মামলা আছে যেটার একটা সার্বিক একটা ইম্প্যাক্ট হয়। তো এই সব মামলাগুলি আপনার তড়িৎ করে ফেলা উচিত। কিন্তু এখানেও আমাদেরকে একটু কনসিডার করতে হবে যে কিছু কিছু মামলা আছে যেগুলি ধরেন, এটা শুধু যে বাংলাদেশে তা না, কিছু যে তদন্ত করে কিছু পাওয়াও যায় না, তখন যারা তদন্তকারী সংস্থা তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তদন্ত করে পাওয়া যাচ্ছে না, এক্সকে দোষী করা যাচ্ছে না, কিন্তু ওয়াই এর বিরুদ্ধে কিছু পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আপনার থেকে যায়। তো সেই ক্ষেত্রে তদন্তর একটা সময় দিতে হয়। আর যেই সব মামলা এরকম চাঞ্চল্যকর মামলা যদি কোর্টে আসে, জনগণের মনে আস্থা ফিরিয়ে আনার জন্য এইসব মামলা যতদূর সম্ভব তাড়াতাড়ি শেষ করে দেওয়া উচিত। কিন্তু তাড়াতাড়ি বলতে আমি এই কথা বলবো যে যারা অভিযুক্ত তাদেরকেও যত আত্মপক্ষ সমর্থন করার তারা যেন সময় পায়, সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। আবার যারা বাদী তারাও যেন তাদের বক্তব্য তুলে ধরতে পারেন, সেই সময়টাকেও যেন তারা পান। সেই দুইটা দিক দেখে তারপরে সময় নির্ধারণ করা উচিত। আমি এখানে শুধু ওদের জন্য আমি বলবো যে এটা প্রাসঙ্গিক, সেই কারণেই আমি বলছি যে আমরা কোথা থেকে কোথায় এসেছি এটা কিন্তু আমাদের সকলের জানা উচিত। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে এবং তার পরিবার সহ 18 জনকে হত্যা করা হয়েছিল। এই হত্যা করার পরে এই বাংলাদেশে 21 বছর সেটার কোনো বিচার হয় নাই। শুধু যে বিচার হয় নাই তা না, সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে একটা আইন প্রণয়ন করা হলো, সেটা হচ্ছে ইনডেমনিটি অর্ডিন্যান্স, যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে কোনোদিন বিচার করা যাবে না। বাংলাদেশে এইরকম আমরা বলবো বারবারিক আইন করা হয়েছিল। সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এসে আমরা কি পেয়েছি? 1996 সাল থেকে যদি ধরি, 1996 সাল থেকে বঙ্গবন্ধু হত্যা 2টা বিচারিক আদালতে শেষ হয়েছিল, জেল হত্যা মামলার বিচার হয়েছে। আবার এই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যারই ফিরে আসতে হয়েছে সরকারে এই মামলাগুলি শেষ করার জন্য। তারপরে এই যে বিডিআর কার্নেজ মামলা আমরা বলি, এই যে 25 এবং 26শে ফেব্রুয়ারি 2009 সালে যে ঘটনা ঘটেছিল, তার বিচারটাও তো যত শীঘ্র পসিবল সব পক্ষকেই তাদের
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আপনার শেষ করা হয়েছে বিচারিক আদালত। এই যে উদাহরণটা আমি দিলাম এই কারণে যে আমরা ওই পজিশন থেকে আমরা এসছি একটা মানুষের কাছে এইটুকু অন্তত পক্ষে প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশে আইনের শাসন আছে, বাংলাদেশে যে কোনো অপরাধ যদি কেউ করে তার শাস্তি হবে। এই পর্যায় পর্যন্ত আমরা আসতে পেরেছি। এখন এইটা যখন আমরা এস্টাবলিশ করেছি, আমি এই কথাও নির্দ্বিধায় বলতে পারি যে এই যেই মামলাগুলি আপনি বললেন চাঞ্চল্যকর মামলা, সেই মামলাগুলিও ইনশাল্লাহ সকল পক্ষকে তাদের নিজেদের পক্ষ সমর্থনের সুযোগ দিয়েই যথাশীঘ্র শেষ হবে। আমরা আবার শিক্ষার্থীদের কাছে চলে যাব, আপনারা স্যারকে প্রশ্ন করেন। স্যারের কাছে আমার প্রশ্নটি হলো, স্যার যেমনটি বলছিলেন মামলার জট কমাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা, সে জায়গা থেকে আমার যে প্রশ্নটির উদ্বেগ হয়েছে সেটি হলো গিয়ে এই মামলার জটের পেছনে যে বড় কারণটি সেটি হলো সাক্ষী হাজির করতে না পারা। এই সাক্ষী হাজির করতে না পারার পেছনের যে কারণটা, সেখানে আমরা যদি তাকাই, আমাদের মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে সাক্ষী সুরক্ষা আইন, এটি কবে নাগাদ বাস্তবায়ন হবে, এই বিষয়ে আইন মন্ত্রণালয় কী উদ্যোগ নিয়েছে? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এই সাক্ষী হাজির করতে না পারার জন্য মানে না পারার যে কারণ, সেই কারণের সবটা কারণ কিন্তু সাক্ষী সুরক্ষার জন্য না, এরা নানাবিধ কারণ আছে। কিন্তু সাক্ষী সুরক্ষা আইন হওয়া দরকার। তার কারণ হচ্ছে কেউ এই বিশেষ বিশেষ মামলায় কেউ সাক্ষ্য দিতে আসবে না যদি আমরা তাদের কে প্রপার সিকিউরিটি না দিতে পারি। সাক্ষী সুরক্ষা আইনটা করার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তো আমরা এই আইনটা নিয়েও, এটার একটা ড্রাফট আগেই তৈরি হয়ে গেছে এবং এই আইনটা নিয়েও আমরা কিন্তু আলাপ আলোচনারত। এটা কখন আসবে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এটা আমার মন্ত্রণালয়ের ইয়ে না, কাছে নাই। হ্যাঁ, আমি চেষ্টা করব, আমরা যখন আলাপ আলোচনার মধ্যে আছি আমরা চেষ্টা করব এই আইনটা তাড়াতাড়ি করার, এবং এই আইনের সাথে সাক্ষ্য আইনের কিছু সংশোধন আনা হবে। সাক্ষ্য আইনটাকে নতুন করে ঢালাওভাবে মানে নতুন করে সাজানো হবে। তার কারণ হচ্ছে আজকের সাক্ষ্য আইনে কিন্তু এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, এই যে ভিডিও কনফারেন্সিং, তারপরে এই যে হ্যাকিং করার সময় এই যে এইসব এভিডেন্স, যে সেই সব এভিডেন্স আদালতে অ্যাডমিসিবল না, এগুলিকে অ্যাডমিসিবল করে আইন প্রণয়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাও করার চেষ্টা করছি। আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব, আপনারা প্রশ্ন করুন। স্যার, আপনার কথা রেশ ধরেই বলতে চাচ্ছি। স্যার, নিম্ন আদালতে স্যার জুডিশিয়ারি সার্ভিসের যে একটা সার্ভিস আছে, কিন্তু আমরা যদি উচ্চ আদালতের দিকে তাকাই, জুডিশিয়ারি সার্ভিস কমিশন তো স্যার দেখতেই পাচ্ছি না, এমনকি স্যার কোনো নীতিমালাও দেখতে পাচ্ছি না। স্যার, এই বিষয়ে আপনার মতামতটা কি? এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে বলছে যে জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে, যে বিচারক নিয়োগের ক্ষেত্রে নিম্ন আদালতে দেখা যায় যে বিচারক এই নিয়োগের ক্ষেত্রে তারা কাজ করে, কিন্তু উচ্চ আদালতে স্যার এই বিষয়গুলো হয়তো বা দেখা যায় না। হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশনের নিয়োগের ব্যাপারে, হাইকোর্ট ডিভিশনের অ্যাপেলেট ডিভিশনের নিয়োগের ব্যাপারে কিন্তু একটা নীতিমালা আছে। এটা হচ্ছে যে এইটা হচ্ছে নীতিমালা বলবো কেন, সাংবিধানিক বিধানই আছে। এটা হচ্ছে যে বেশিরভাগ হাইকোর্ট এর যারা মাননীয় বিচারপতি, তারাই অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি হন। এমন কোনো বাধা নেই যে বাইরের থেকে কেউ ডাইরেক্টলি অ্যাপেলেট ডিভিশনে হতে পারবেন না, এমন কোনো বাধা নেই, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। সো অ্যাপেলেট ডিভিশনের একটা নীতিমালা আছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনের নাই। হাইকোর্ট ডিভিশনের নীতিমালা করা উইদিন দি কনস্টিটিউশনাল প্রভিশনস, যে ধরেন কনস্টিটিউশনে আছে যে 10 বছর যার প্র্যাকটিস হয়েছে, এরকম কিছু কথা আছে। তার উপরেও একটা নীতিমালা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটা আমরা চিন্তা ভাবনা করে আমরা সেটা হবে এইটুকু। আমরা খুব শীঘ্রই নিতে
নীতিমালাটি পাবো? না, নীতিমালা না, এটা এখানে একটা আইনের মতনই করতে হবে। এই আইনটা আমরা চিন্তা ভাবনা করছি, এই আইনটা কিভাবে করব। একটা নীতিমালা আছে, সেটাকে আইনের রূপ দেওয়া হবে না, এটাকে আরেকটু বিস্তৃতভাবে এটাকে আরও করা হবে, সেটাও নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু এইটুকু বলতে পারি যে এরকম একটা আইন হবে। স্যার, আরেকটি বিষয় জানতে চাইবো, যদিও মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম চলছে, আরও কয়েকজন তো বাকি আছে, তো এই বিচার কার্যক্রমে কোনো ধরনের কোনো বাধা আছে কিনা এটা জানতে চাইবো। কি বাধা? বিচার কার্যক্রম তো আমরা চালিয়ে যাচ্ছি। দেখেন, এটা সত্য কথা যে আমরা যখন এই রায় কার্যকর করার চেষ্টা করি, আপনারা তো দেখেছেন এই বিচার কার্য যখন চলছে তখন বিএনপি ঘরানা আইনজীবী যারা, তারা এই যুদ্ধ অপরাধীদের এবং আপনার এই মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের ডিফেন্ড করতে কোর্টে গেছেন। তারপরে আপনার যখন রায় হয়েছে সেটা কার্যকর যাতে না করা যায় সেই জন্য তারা বিদেশে ধর্ণা দিয়েছেন এবং বিদেশ থেকে ইম্পর্ট্যান্ট লোকদের দিয়ে তারা এখানে ফোন টোন করিয়েছেন, ফোন করিয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া হোক, সেই ব্যাপারে তারা ফোন করেছেন। তো সেইখানে ধরেন আমি শুনেছি যে আপনার এই যে রিসেন্টলি যে দুইজনের ফাঁসি হলো, তাদের একজনের জন্য পাকিস্তান থেকে ডন পত্রিকার মালিক তিনি ফোন করে বসেছেন, তিনি বলেছেন যে তাকে যেন ফাঁসি না দেওয়া হয়। তো এইরকম কথা অনুরোধ তারা করেন। এটা আমাদের দেশ, আমরা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন ট্রাইব্যুনালে বিচার হয়েছে। সব রকম বরঞ্চ একটু বেশি যারা দোষী তাদেরকে সুবিধা দিয়ে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়েছে এবং সেই বিচার কার্যে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায় আমাদের এটা কর্তব্য, সেটা আপিল বিভাগে গেছে। আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা সেটা দেখেছেন, আপিল শুনেছেন, তারপরে রিভিউ হয়েছে, রিভিউয়ে আবার শুনেছেন, তারপরে সেই রায় কার্যকর করার কাজ হচ্ছে নির্বাহী বিভাগের। আমরা কার্যকর করেছি। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটি প্রশ্ন করে অনুষ্ঠানটি শেষ করব। স্যার, অতি সম্প্রতি প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর বিচারপতিদের রায় লেখা সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেছেন। এই বক্তব্যের পর বিএনপিও প্রশ্ন তুলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের বৈধতা নিয়ে, এই বিষয় নিয়ে স্যার একটু জানতে চাইব। দেখেন, এটাও একটা কথা, মাননীয় প্রধান বিচারপতি যা বলেছেন, প্রথম দিন যেটা বলেছেন না, ওই ওয়েবসাইটে যেটা দিয়েছেন সেটা তো লিখিত বক্তব্য, তো ওয়েবসাইটে যেটা উনি বলেছেন, তারপরে উনি কিন্তু আবার বলেছেন যে যেইগুলি রায় আগে হয়ে গেছে সেইগুলি এফেক্টেড হবে না, এটা ওনার বক্তব্য। তাহলে বিএনপি যেই কথা বলছে সেটা আইনসিদ্ধ নয় এবং এটা ধর্তব্যের মধ্যে আনা উচিত। পরের লাইনটা আমি যেটা বলতে চাই এখানে, আমি এটা পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য পরের উনি পরে যেটা বলেছেন যে ওগুলি এফেক্টেড হবে না, সেটা ছাড়াই যদি আমি বলি, দেখেন এইটা হচ্ছে সংবিধান। এই সংবিধানে যতগুলি ধারা আছে, এই অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের মধ্যে কোথাও লেখা নাই যে কোনো বিচারপতি অবসরে যাওয়ার পরে রায় লিখতে পারবেন না। সেই ক্ষেত্রে এটা অসাংবিধানিক হইতে পারে না। তার কারণ হচ্ছে যেটা সংবিধানের মধ্যে নাই সেটা তো অসাংবিধানিক, সেটা না, সেটা এমন না যে সংবিধানের মধ্যে আছে কিন্তু এটা করা হয় নাই, তাহলে ওটা অসাংবিধানিক। যেটা নাই এমন অসাংবিধানিক হতে পারে না। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে হাইকোর্ট ডিভিশনে যখন রায় দেওয়া হয়, হাইকোর্ট ডিভিশনে সবসময় বেশিরভাগ সময়
রায় দেওয়া হয় এজলাসে বসেই রায় দেওয়া হয়, রায়টা ডিক্টেট করা হয় এবং লেখা হয়। কিছু কিছু ক্ষেত্রে রায়টার অপারেটিং পার্ট, যেটা মূল ডিসিশন যেখানে এসে সাব্যস্ত হলো, সেটা সব সময় এজলাসে বলতে হয়, ওপেন কোর্টে। আর তারপরে আপনার রায়টা কিছু কিছু অংশ হয়তো আপনার খাস কামরা যেটা বলা হয় সেখানে লেখা বা বাসায় লিখে, কারণ রায় লেখাটা অত্যন্ত পরিশ্রমের কাজ, সেটা করা হয়। কিছু সময় দেখা গেছে যে বিচারপতিগণ এই রায়টা এত জমে যায় অনেক সময়, তো অবসর গেলেও তারা রায়টা লেখেন, কিন্তু ডিসিশন যেটা সেটা কিন্তু ওনারা ওপেন কোর্টে দিয়ে গেছেন। আর অ্যাপিলেট ডিভিশনে সুপ্রিম কোর্ট রুলস বলে একটা রুলস আছে, হাইকোর্ট রুলস আছে। সুপ্রিম কোর্ট রুলসে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে ওপেন কোর্টে এই মামলাটার যে অপারেটিভ পার্টটা মানে সিদ্ধান্তটা ওপেন কোর্টে জানাই দিতে হবে এবং পরে রায়টা লিখতে হবে। তো সেই ক্ষেত্রেও সেখানেও কোথাও কোনো বিধান নাই, কোনো রুলস নাই, বিধি নাই যে এটা অবসরের পরে লেখা যাবে না। তো সেই ক্ষেত্রে কি দাঁড়ালো, এটা বেআইনিও না। কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তো একটা কারণ এটা বলেছেন, কারণ তো আছে ওনার। কেন? উনি দেখেছেন যে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার রায়ের মানে অবসরে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত রায় দেওয়া হয় না। এটা রায়টাও তো প্রয়োজন খুব, যারা লিটিগেন্ট পাবলিক তাদের কাছে একটা মামলার রায়টা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ এটার পরের কার্যক্রম এর জন্য এই রায়ের সার্টিফাইড কপিটা তাদের সবসময় দেখাতে হবে, দরকার। তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি যদি মনে করেন এখন থেকে তিনি একটা আইন করতে পারেন, বিধি করতে, আইন করার দরকার নাই, বিধি করতে পারেন, তিনি একটা প্র্যাকটিস ডাইরেকশন দিতে পারেন যে অবসরে যাওয়ার 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে সব রায় কমপ্লিট করে দিতে হবে, এরকম একটা সময়সীমা তিনি দিয়ে দিতে পারেন। কিন্তু এখন যেই বিধি করবেন, এখন বিধি না করে উনি যদি প্র্যাকটিস ডাইরেকশন দেন, সেটা কিন্তু আগামীতে কার্যকর হবে। তিনি যখন এই ডাইরেক্টিভ দিবেন তখন প্র্যাকটিস ডাইরেকশন বা বিধি করবেন, তখন থেকে সেটা কার্যকর হবে। পিছনের কোনো রায় কিন্তু তাতে এফেক্টেড হবে না। সো সেই ক্ষেত্রে বিএনপি যে কথাটা বলছে, দেখেন কথাটা হয়তো একটু কড়া হয়ে যাবে, কিন্তু না বলে পারছি না, এটা মূর্খের মতন কথা বলা। স্যার, তাহলে এই যে বিধি কিংবা প্র্যাকটিস ডাইরেকশন আমরা দুটো বিষয় শুনলাম, তো সামনের দিনগুলোতে কি এগুলো আমরা প্রয়োগ দেখতে পাবো? এটা তো মাননীয় প্রধান বিচারপতির কাজ, এটা তো আইনমন্ত্রী বলে দিতে পারবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক সবাই, প্রতিষ্ঠিত হোক মুক্তিযুদ্ধের চেতনা, নিশ্চিত হোক প্রতিটি মানুষের মৌলিক মানবিক অধিকার। আমাদের বিশ্বাস, দেশের সর্বক্ষেত্রে আইনের শাসন কায়েম করা গেলেই কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ে উঠবে, আর সেই দেশেই প্রতিটি মানুষ বাঁচবে মর্যাদার সাথে। সেই দিনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। মাননীয় আইনমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান বিদায় নিচ্ছি।